হ্যাঁ বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব 2021 সালে কন্নড় ভাষায় মুক্তি পাওয়া দারুণ একটি ক্রাইম থ্রিলার মুভি কেস নাম্বার 18। এই মুভিটির আইএমডিবি রেটিং 6.6 আউট অফ 10। মুভিটির সম্পর্কে বলতে গেলে, একজন পুলিশ অফিসার কিছু চুরির পেছনের রহস্য উন্মোচন করতে গেলে সিরিয়াল কিলিংয়ের এক ভয়ঙ্কর কালো সত্য বেরিয়ে আসে। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের এসআই সীতারামকে দেখানো হয়। সে এখানে একজন কনস্টেবলের সাথে কথা বলছিল, কারণ আজকে তার ট্রান্সফার হয়ে গিয়েছে। সীতারাম কনস্টেবলকে জিজ্ঞেস করে কেস নাম্বার 18 নিয়ে বসে আছেন কেন। কনস্টেবল বলে এটি একটি আনসলভড সিরিয়াল কিলিংয়ের কেস। এই কেসে কিলার শুধু পুলিশ অফিসারদের ওয়াইফদেরকেই হত্যা করত। আর এখানেই আমরা জানতে পারি সীতারামের ট্রান্সফার হয়েছে কোল্হাপুর ডিস্ট্রিক্টের আদমপুর স্টেশনে। পরের সিনে আমাদের সীতারামকে আদমপুর স্টেশনে দেখানো হয়। সেখানে গাওকার নামের একজন কনস্টেবল এসে বলে, স্যার, জ্বরের কারণে কোয়ার্টার খারাপ হয়ে গিয়েছে, আমরা আপনার জন্য একটি ঘর ভাড়া নিয়ে নিয়েছি। সীতারাম বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটু পরে সীতারাম গাওকারকে জিজ্ঞেস করে এখানে কোনো লেডি অফিসার নেই। গাওকার বলে আছে, কিন্তু সে মেটার্নিটি লিভে আছে। আর এখানেই সিন কাট হয়। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। সীতারাম বাসা থেকে পুলিশ স্টেশনের দিকে আসছিল আর তার ওয়াইফের সাথে কথা বলছিল। সীতারাম তার ওয়াইফকে বলে, 2 মিনিটের মধ্যে আমি পুলিশ স্টেশনে পৌঁছে যাব, সেখানে কনস্টেবলকে দিয়ে বাসার চাবি পাঠিয়ে দেব। আর সে পুলিশ স্টেশনে পৌঁছে কিশোর নামের একজন কনস্টেবলকে দিয়ে বাসার চাবি পাঠিয়ে দেয়। তখনই বাসা থেকে সীতারামার কাছে কল আসে। কল আসা মাত্রই সীতারাম বাসায় পৌঁছে যায়। বাসায় গিয়ে সীতারামা দেখে তার বাসায় চুরি হয়েছে। এখানে সে একদিন হয়েছে আদমপুর স্টেশনে জয়েন করেছে, আর একদিনের মধ্যেই তার বাসায় চুরি হয়ে গিয়েছে। সীতারামা ঘরের বাইরে আসলেই তার ওয়াইফ সেখানে এসে পৌঁছায়। আশেপাশের লোকেরা বলাবলি করছিল পুলিশের ঘরেই চুরি হয়ে গিয়েছে, তাহলে সে আমাদের কিভাবে রক্ষা করবে। এই কথাটা সীতারামার গায়ে লেগে যায়। অবশ্য গায়ে লাগারই কথা, কারণ 2 দিন হয়েছে সে এখানে এসেছে মাত্র, আর তার ঘরেই চুরি হয়ে গিয়েছে। এরপর আমাদের সীতারামকে পুলিশ স্টেশনে দেখানো হয়। সীতারাম সকল কনস্টেবলদেরকে ডেকে বলে, গত 1 বছর ধরে যত চুরির কেস আছে সবগুলো কেসের এফআইআর কপি, ভিকটিম কপি, সবকিছু আমার টেবিলে চাই। এরপর সকল কনস্টেবলরা মিলে পুরনো যত ফাইল আছে সবকিছু ঘেটে ঘুটে যত চুরির কেস আছে সবগুলো এনে সীতারামের টেবিলে হাজির করে। সীতারাম সবগুলো ফাইল দেখে কিছু একটা বোর্ডে নোট করে, আর সকালবেলা গ্রামের মানুষের বলা কথাগুলো ভাবতে থাকে। কিছুক্ষণ পর সীতারাম গাওকারকে ডেকে বলে, আমার ঘর নিয়ে এই পর্যন্ত 5টি চুরি হয়েছে, কিন্তু কোনো প্রকারের ক্লু পাওয়া যায়নি। এফআইআর ছাড়া এমন কোনো ডিটেলস আছে তুমি বলতে পারো? গাওকার বললে, স্যার, আমার মতে এই চুরিগুলো যারা করছে তারা গ্রামের নয়, কারণ চুরিগুলো এত নিখুঁত প্ল্যানিংয়ের সাথে করা হয়, যাদের ঘরে চুরি করা হয় তারা আগামীকাল সকালবেলা ছাড়া জানতেই পারে না তাদের ঘরে চুরি হয়েছে। সীতারামা বলে, এইরকম নিখুঁত প্ল্যানিং করতে হলে ঘরের ব্যাপারে বা ঘরে থাকা লোকজনের ব্যাপারে সবকিছু ভালো করে জানা জরুরি। এর মানে যারা এই চুরিগুলো করছে তারা এই গ্রামেরই হবে। চোরদের কাছে যেহেতু গ্রামের ঘরগুলোর এত ক্লোজ ডিটেলস আছে, তাহলে আমার মতে এই চোররা গ্রামের সবার পরিচিত কেউ একজন হবে। হতে পারে কোনো সেলসম্যান, কারণ সেলসম্যানরা পুরো গ্রামই ঘুরে বেড়ায়। অথবা মাছ বা সবজি বিক্রেতারাও হতে পারে, পোস্টম্যান বা লাইনম্যান এরকম কেউ হতে পারে। তখনই আমাদের মাছ বিক্রি করা এই লোকটাকে আর এই কেবলের লাইন ঠিক করা এই 2টি লোককে দেখানো হয়। এর মানে তো আপনারা বুঝতেই পারছেন, এই 3জনই হচ্ছে আসল চোর। তবে এখন দেখার বিষয় হচ্ছে সীতারামা এই 3জনকে কিভাবে ধরবে, তা আমরা সামনেই জানতে পারবো। গাওকার এখানে বলে, স্যার, আমাদের গ্রামে মাছ বিক্রি করে নাগারাজ, কিন্তু সে অনেক ভালো ছেলে। সীতারামা বলে, আমি শুধু বলেছি এরকম হতে পারে, হয়তো বা চোরেরা এরকমই কোনো একটা কাজ করে আমাদের মাঝেই আছে। আর এখানে সিন কাট হয়। পরের সিনে আমাদের সেই 3জনকে দেখানো হয়। সেই 3জনের মধ্যে একজন নাগারাজকে বলে, আমরা এসআইয়ের ঘরে চুরি করেছি, আর সে এখানে নতুন এসেছে। সে কেমন বা কী করতে পারে সেটা আমরা কিছুই জানি না। আমার মতে কিছুদিন চুপচাপ থাকলেই ভালো হবে। নাগারাজ বলে, সেই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না, আমাদের শুধু কাজ করে যেতে হবে, আর কাজের ফল উপরওয়ালা দিয়ে দেবে। কি চিন্তা ভাবনা দেখছেন! সে চুরি করছে, আবার চুরির ফল উপরওয়ালার কাছে চাচ্ছে। যাই হোক, নাগারাজ বলে সে এসআই এতক্ষণে বুঝতে পেরেছে আমরা কি করতে পারি। অন্যদিকে সীতারামা পুলিশ স্টেশনে বসে সেই কেসের ব্যাপারেই ভাবতেছিল। তখনই সে একটা নাম্বার দেখে একটু চমকে যায়, 577432। সীতারাম ব্ল্যাকবোর্ডের লেখাগুলো দেখে লক্ষ্য করলে বুঝতে পারে প্রথম যে গড়টিতে চুরি হয়েছিল তার ঠিক 5 কিলোমিটার পরের গড়টিতে চুরি হয়েছে। এরপর চুরি হয়েছিল ঠিক 7 কিলোমিটার পরে একটি ঘরে, তারপরেও 7 কিলোমিটার পরের একটি ঘরে চুরি হয়েছে, তারপর চুরি হয়েছিল 4 কিলোমিটার দূরের একটি ঘরে। এর মানে পরের চুরিটি হবে সীতারামার ঘরের 3 কিলোমিটার দূরের কোনো একটি ঘরে। সীতারামা গাওকারকে ডেকে বলে, পরের চুরিটা আমার ঘরের 3 কিলোমিটারের মধ্যেই হবে। এই 3 কিলোমিটারের মধ্যে যত ঘরগুলো আছে সবগুলো ঘরের ডিটেলস আমার চাই। গাওকার বলে, ঠিক আছে স্যার। পরের সিনে আমাদের সীতারামাকে তার বাসায় দেখানো হয়। সীতারামার ওয়াইফ তাকে জিজ্ঞেস করছিল, তুমি এত টেনশন কেন করছো, প্রথম দিনই ঘরে চুরি হয়ে গেছে সেজন্য? সীতারামা বলে, ঘরে চুরি আছে সেটা কোনো বিষয় না, তোমার শুধু একটা চেন চুরি হয়েছে, কিন্তু আমার সম্মান চুরি হয়ে গিয়েছে। আর এখানেই সিন কাট হয়। পরের সিনে আমাদের সীতারামাকে পুলিশ স্টেশনে দেখানো হয়। তখনই নাগারাজ পুলিশ স্টেশনে আসে, আর গাওকারকে এসে কিছু মাছ দেয়। নাগারাজ গাওকারকে জিজ্ঞেস করে, থানায় নতুন এসআই এসেছে নাকি, আমার সাথে দেখা করিয়ে দিন। পাগলা, এসআইয়ের ঘরে চুরি করে আবার এসেছে এসআইয়ের সাথে দেখা করার জন্য। গাওকার বলে,
স্যার এখন একটু টেনশনে আছে, পরে একদিন এসো, দেখা করিয়ে দেব। এরপর নাগারাজ সেখান থেকে চলে যায়। সীতারাম সেই ঘরগুলোর ডিটেলস চেক করে গাওকারকে বলে, আগামীকাল থেকে এই ঘরগুলোর আশেপাশে ক্লোজ মনিটরিং চালু করে দাও, আর সন্দেহজনক কাউকে দেখলেই গ্রেফতার করো। সীতারামার কথা মতো গাওকার, শেখার, কিশোর সেই এলাকাগুলোতে মনিটরিং শুরু করে দেয়। আর সেই তিনজন, নাগারাজ আর কেবলের সেই দুইজন, তাদেরকেও সেই এলাকায় দেখা যায়। এর মানে তারা কোন ঘরে চুরি করবে সেটা দেখতেছে আর কি। পরের দিন সীতারাম কনস্টেবলদেরকে ডেকে বলে, আমার ঘরের 3 কিলোমিটারের মধ্যে 9টি ঘর আছে। প্রথম 3টি ঘরে পোষা কুকুর রয়েছে, এই কারণে তারা সেখানে চুরি করতে পারবে না। আর পরের 2টি ঘর একই কম্পাউন্ডে, সেখানে অনেক বেশি লোক, তাই সেখানেও চুরি করতে পারবে না। আর 6 নম্বর ঘরটিতে ব্যাচেলাররা থাকে, তাই সেখানেও চুরি করতে পারবে না। আর 6 নম্বর আর 7 নম্বর ঘরে সিসিটিভি ক্যামেরা আছে, তাই চোরেরা সেখানে যাওয়ার চিন্তাও করবে না। বাকি থাকে 9 নম্বর ঘর, সেটা শহরের বাইরে। আর সেই ঘরটি একজন বৃদ্ধ দম্পতির, তারা সুপারি বিক্রি করে। আমার মতে চোরেরা সেই ঘরেই চুরি করবে। আর আমরা দেখতে পাই নাগারাজও 9 নম্বর ঘরটিতে চুরি করার সিদ্ধান্ত নেয়। নাগারাজ আর তার টিম ডিটেল প্ল্যান করে নেয় কীভাবে চুরি করবে। অন্যদিকে সীতারাম আর তার টিমও প্রস্তুত চোরকে ধরার জন্য। এরপর সীতারাম সেই ঘর মালিকের সাথে গিয়ে কথা বলে। সীতারাম বলে, আমার মতে কিছুদিনের মধ্যেই আপনার ঘরে চুরি হবে, এই কারণেই আপনার ঘরে আজকে থেকে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে। এরপর আপনার টাকা পয়সা গয়নাকাটি সুরক্ষিত জায়গায় রেখে দিন। আর আপনার ঘরের আশেপাশে সন্দেহজনক কাউকে দেখলে বা সন্দেহজনক কিছু মনে হলে আপনি আমাকে এই নাম্বারে কল দেবেন। এটা বলে সীতারামা সেই লোকটাকে তার কার্ড দেয়। এরপর আমাদের রাতের বেলা সেই বৃদ্ধ লোককে দেখানো হয়। সে রাতের বেলা ঘুমাচ্ছিল না, তার চোখে মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। যখন থেকে সে জানতে পেরেছে তার ঘরে চুরি হবে, সে তো পুরোই ভয়ে ভয়ে আসে। অন্যদিকে কিশোর সেই ঘরের পাশে একটা দোকানে চা খাচ্ছিল, আর নাগারাজও সেখানেই ছিল। কিশোর নাগারাজকে জিজ্ঞেস করে, নাগারাজ তুই এখানে কি করছিস? নাগারাজ বলে, এমনি পান খেতে এসেছিলাম। তোমার কি অবস্থা? কিশোর বলে, আমার আর অবস্থা, নতুন এসআই থানায় আসার পর থেকেই নাইট ডিউটি করতে হচ্ছে। পরের সিনে আমাদের দেখানো হয় পরদিন সকালবেলা নাগারাজ সেই ঘরের আশেপাশে ঘুরছিল, আর কেবলের কাজ করা সেই দুজন লোকও সেই ঘরের উপরে নজর রাখছিল। আর সীতারাম অফিসে বসে বসে সেই কেস নিয়ে ভাবছিল, আর বাকি পুলিশরাও সেই ঘরের আশেপাশেই টহল দিচ্ছিল। মানে নাগারাজ আর তার টিম কিভাবে চুরি করবে সেই প্ল্যানিং করছিল, আর সীতারাম আর তার টিম কিভাবে চোরকে ধরবে সেই প্ল্যানিং করছিল। পরের সিনে আমাদের নাগারাজকে দেখানো হয়। নাগারাজ আর তার টিম ডিসাইড করেছে আজ রাতেই সে ঘরে চুরি করবে। অন্যদিকে পুলিশ স্টেশনে গাওকার সীতারামাকে বলছিল, স্যার আগামীকাল আমার মেয়ে বাড়িতে আসবে, আর শেখরের মেয়েরও বার্থডে, তাই বলছিলাম আজকে রাতে আমরা নাইট ডিউটি করতে পারবো না। এমনিতেও গত 7 দিন সেখানে পাহারা দিয়েছি, কোনো মুভমেন্ট নেই। সীতারামা বলে, আচ্ছা কোনো সমস্যা নেই, কিশোরের আমি ম্যানেজ করে নেব। আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে, যদি আজ রাতেই চোরের এসে পড়ে তাহলে কি হবে। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। নাগারাজ আর তার টিম সেই ঘরের পাশে একটি জঙ্গলে পৌঁছে যায়। তারা তিনজন মুখে কাপড় পেতে যে যার মতো পজিশন নিয়ে নেয়। অন্যদিকে সীতারাম আর কিশোরও সেই বাড়ি থেকে একটু দূরেই অবস্থান করছিল। নাগারাজের টিমের দুজন বাড়ির সামনে ঝোপের মধ্যে বসে পাহারা দিচ্ছিল, আর নাগারাজ যায় সেই ঘরে চুরি করার জন্য। নাগারাজ ধীরে ধীরে আশেপাশে দেখে সেই ঘরের শিক কাটতে শুরু করে। ঘরের মালিক সেই বৃদ্ধ লোকটি, সে তো যেদিন থেকে জেনেছে তার ঘরে চুরি হতে পারে সেদিন থেকে আর ঘুমায়নি। সে ঘরের শিক কাটার আওয়াজ শুনে ভয় পেয়ে যায়, আর ফোন বের করে কল দেয় সীতারামার কাছে। সে ঘর মালিকের কল পেয়ে সীতারামা তার গাড়ি নিয়ে জলদি করে সেই ঘরের দিকে আসছিল। কিন্তু নাগারাজের টিমের দুজন তো ঘরের সামনে ঝোপের মধ্যে লুকিয়েছিল। তারা যখন সীতারামার গাড়িকে সেদিকে আসতে দেখে, নাগারাজকে সিগন্যাল দিয়ে দেয়। নাগারাজও সময় মতো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় সীতারাম নাগারাজকে দেখে ফেলে, আর গাড়ি দাঁড় করিয়ে নাগারাজের পিছু করে। একটু সামনে গেলে সীতারাম সেখানে আর কাউকেই দেখতে পায় না। সীতারাম লক্ষ্য করে দূরে একটু লাইট জ্বলছে, এর মানে নাগারাজ সেখান থেকে অনেক দূরে পালিয়ে গিয়েছে। সীতারামেরও কিছু করার থাকে না, তাই সে সেখান থেকে ফিরে যাচ্ছিল। তখন আমরা দেখি নাগারাজ সেখানেই পাশে লাকড়ির ঘরের মধ্যে লুকিয়ে আছে, আর দূরে যে লাইট মেরেছিল সে ছিল নাগারাজের টিমের একজন। আর সীতারাম সেই লাইট দেখে মনে করেছিল চোর অনেক দূরে পালিয়ে গিয়েছে, কিন্তু নাগারাজ তো সেখানেই পাশে লুকিয়েছিল। সীতারাম চলে গেলে নাগারাজ সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। অন্যদিকে সীতারাম সেই ঘরের মালিকের সাথে কথা বলছিল। সীতারাম সেই লোককে জিজ্ঞেস করে, তারা কজন ছিল আপনি দেখেছেন? লোকটা বলে, সেটা তো আমি দেখিনি, ঘরের শিক্ষাটার আওয়াজ শুনিয়ে আমি আপনাকে কল দিয়েছি। সীতারাম বলে, আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালবেলা গাওকারে এসে সকল ডিটেলস নিয়ে যাবে, আপনি এখন ঘুমিয়ে পড়েন। সীতারাম গাড়িতে বসলেই নাগারাজের সেই টলের আওয়াজ শুনতে পায়। সে গাড়ি থেকে নেমে দেখতে গেলে কিছুই দেখতে পায় না। সীতারামের এখানে একটু সন্দেহ হয় যে এত তাড়াতাড়ি চোর এত দূরে গেল কিভাবে, কিন্তু এখন সন্দেহ করেই বা কী লাভ, নাগারাজ আর তার টিম তো সেই কবেই পালিয়ে গিয়েছে। এরপর সীতারাম গাড়িতে এসে কিশোরকে বলে, নাগারাজকে স্টেশনে ডাকো, আর সেই দুজন কেবলের লোককেও স্টেশনে ডাকো। কিশোর বলে, আচ্ছা। এরপর তারা সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা কিশোর সেই তিনজনকে ডেকে পাঠায়। সীতারাম তাদের মধ্যে দেবা নামের একজনকে জিজ্ঞেস করে, গতকাল রাতে তুমি কোথায় ছিলে? দেবা বলে, স্যার আমি নাটক দেখতে গিয়েছিলাম। সীতারাম বলে, কোন নাটক? দেবা বলে, সত্যে হরিশ্চন্দ্র। সীতারাম বলে, তুমি নাটকও দেখো? দেবা বলে, জি স্যার, নাটকের টিকিটও আমার কাছে আছে। সীতারাম বলে, নাটকের টিকিট পকেটে নিয়ে ঘোরো, নাকি তুমি জানতে আমি টিকিটের ব্যাপারে জিজ্ঞেস করব?
দেবা বলে, স্যার আমি গতকালও এই টি শার্টটাই পরেছিলাম, তাই টিকিটটা আমার পকেটেই রয়ে গিয়েছে। তখন আমাদের নাগারাজকে দেখানো হয় সেও স্টেশনে এসেছে, কারণ সীতারাম তাকেও ডেকে আনতে বলেছিল। এরপর নাগারাজ ভিতরে গেলে সীতারাম নাগারাজকে জিজ্ঞেস করে, গতকাল রাতে তুমি কোথায় ছিলে? নাগরাজ বলে, স্যার আমাদের ওই লাইটম্যানের কাজ করে যে ছেলেটি, সে বাইক থেকে পড়ে গিয়ে তার পা কেটে গিয়েছিল। আমি তাকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ও বাইরেই বসে আছে, চেক শার্ট পরা ছেলেটি। এরপর সীতারাম সেই ছেলেটাকেও ডেকে পাঠায়। সেই ছেলেটি ভিতরে এসে বলে, স্যার কিছুটা এমন হয়েছে, গতকাল রাতে আমি বাসায় ফিরছিলাম, তখনই বাইকের সামনে একটা কুকুর এসে পড়ে, আর আমি স্লিপ কেটে পড়ে যাই, আর সেখানেই আমার পা কেটে যায়। এই ব্যাপারটা একটু সেন্সিটিভ। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যারা বাইকার আছেন তারা একটু সাবধানে বাইক চালাবেন, কারণ আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকেই ভালোবাসি, আর বিশেষ করে মিস আফসানাকে। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। যাই হোক, এরপর সেই ছেলেটি বলে, নাগারাজ ভাই আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। সীতারাম গাওকারকে ডেকে বলে, হসপিটালে কল করে জিজ্ঞেস করো তো ওরা গিয়েছিল কিনা। গাওকার হসপিটালে কল করে জিজ্ঞেস করলে জানতে পারে তারা হসপিটালে গিয়েছিল। এরপর সীতারামান তাদের সাথে কথা বলে তাদেরকে সেখান থেকে যেতে বলে দেয়। তারা চলে গেলে গাওকার বলে, স্যার আপনি শুধু শুধু ওদের উপরে সন্দেহ করছেন, ওরা সবাই ভালো ছেলে। সীতারামা বলে, তুমি এই তিনজনের ফোন কল ট্যাপ করো। গাওকার বলে, স্যার ওরা কেউই ফোন চালায় না। এটা শুনে সীতারামা একটু শকড হয়ে যায়, আর এখানে সিন কাট হয়। এরপর আমাদের দেখানো হয় পরের দিন সকালবেলা সীতারাম পুলিশ স্টেশনে যাওয়ার সময় তার ওয়াইফ তাকে বলে, তুমি কি কিছু ভুলে যাচ্ছ? তুমি 24 ঘন্টা ওই চোরদের ব্যাপারে ভাবতে ভাবতে আমাকে সময় দেওয়ার কথা ভুলিয়ে গিয়েছো। তুমি কি ভুলে গিয়েছো আজকে আমাদের অ্যানিভার্সারি? আসলে এটা স্বাভাবিক, প্রত্যেক পুরুষরা এই অ্যানিভার্সারি ডেট, তার ওয়াইফের বার্থডে ডেট এগুলো ভুলে যায়। তবে ওয়াইফদের কাছে এটা কিন্তু মোটেও স্বাভাবিক নয়। যাই হোক, সীতারামা তার ওয়াইফকে বলে, তুমি কোনো চিন্তা করো না, স্টেশনে একটু কাজ আছে, শেষ করে 1 ঘন্টার মধ্যেই এসে পড়ব। এরপর সীতারামা পুলিশ স্টেশনের দিকে চলে যায়। সীতারামা পুলিশ স্টেশনে বসেই ছিল, তখনই আননোন নাম্বার থেকে একটা কল আসে। কেউ একজন সীতারামাকে বলে, স্যার আপনি যে চোরদেরকে খুঁজছেন তারা গ্রামের জঙ্গলের মধ্যে পুরনো হাসপাতালের মধ্যে আছে। এটা বলেই সে লোকটা কল কেটে দেয়। সীতারামা বাইরে এসে গাওকারকে ডেকে বলে, একটা অ্যানোনিমাস নাম্বার থেকে কল এসেছিল। লোকটা বলছিল সেই চোরগুলো গ্রামের জঙ্গলের মধ্যে পুরনো হসপিটালের মধ্যে আছে। হতে পারে এটা কোনো ট্র্যাপ কল। আমি এখান থেকে বের হওয়ার 3 মিনিট পরে তোমরা বের হয়ে সেখানে পৌঁছাও। অন্যদিকে সে লোকটা দেবা নামে সেই লোকটাকে কল করে বলে, তোমাদের আড্ডায় পুলিশ রেড দিতে চলেছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের চোরের মালগুলো লুকিয়ে ফেলো, তা না হলে পুলিশরা সব নিয়ে যাবে। এটা বলেই সে লোকটা কল কেটে দেয়। তখনই পুলিশ স্টেশনে জারুদার মালতি নামের সেই মহিলাটি তাদেরকে কল দিয়ে বলে, তোমাদের আড্ডায় পুলিশের রেড দিতে চলেছে, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে লুকিয়ে পড়ো। এর মানে মালতি নামের এই মহিলাটি পুলিশ স্টেশনের সকল খবর চোরদের কাছে পাচার করতো আর কি। মালতির কল পেয়ে তারা দুজন তাড়াতাড়ি করে সেই হসপিটালের দিকে যাচ্ছিল, আর আমরা দেখতে পাই সেই লোকটি এখানে তাদেরকেই দেখছিল, যে সীতারামকে আর তাদেরকে কল দিয়েছিল। অন্যদিকে পুলিশ স্টেশনে কিশোর মালতিকে কল দিতে দেখে ফেলেছিল। এদিকে এই দুজন বাইক দিয়ে সেই হসপিটালের দিকে যাচ্ছিল, আর সীতারামও সেই হসপিটালের দিকেই যাচ্ছিল। আর সেই লোকটা যে সীতারামাকে কল দিয়েছিল, সে রাস্তার মধ্যে নাগারাজকে একটা চিরকুট দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সে দুজন সীতারামার আগেই জঙ্গলের মধ্যে পৌঁছে যায়, আর নাগারাজও তার অটো ঘুরিয়ে কোথাও যেতে শুরু করে। অন্যদিকে সে দুজন সীতারামের পৌঁছানোর আগেই সেই হসপিটালে পৌঁছে যায়, আর তাদের চুরি করা সকল টাকা একটা ব্যাগের মধ্যে নিয়ে সেখান থেকে বের হওয়ার আগেই সীতারামা সেখানে পৌঁছে যায়। সীতারামাকে দেখে তারা দুজনই সেখানে দেয়ালের পিছনে লুকিয়ে পড়ে, আর সীতারামা পুরো হসপিটালের মধ্যে ঘুরে ঘুরে খুঁজছিল। সীতারামা একটা রুমের দেয়ালের দিকে লক্ষ্য করলে বুঝতে পারে সেই চোরগুলো এখানেই ছিল, আর তাদের চুরির প্ল্যানিংগুলো তারা এখানেই করত। অপরদিকে গাওকার আর কিশোরও সেখানে এসে পৌঁছায়। সীতারামা পুরো হসপিটালের মধ্যেই খোঁজাখুঁজি করছিল। সীতারাম অন্যদিকে গেলে এই সুযোগে সেই দুজন সেখান থেকে পালিয়ে যায়। এরপর সীতারামা গাওকার আর শেখরকে বলে একটুর জন্য ধরতে পারেনি। সীতারামা গাওকারকে বলে, তুমি স্টেশনে যাও, আর শেখরকে বলে, তুমি আমাকে বাসায় নামিয়ে দাও, আর আমি আগামীকাল স্টেশনে আসবো না। এরপর শেখর সীতারামাকে বাসায় পৌঁছে দেয়। সীতারামা বাসার মধ্যে গেলে কিছু একটা দেখে ভয় পেয়ে সেখানেই বসে পড়ে। আর এখানে আমরা দেখতে পাই কেউ বা কারা সীতারামার ওয়াইফের ঘাড় ভেঙে তাকে হত্যা করেছে। ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হলে আমরা দেখতে পাই সীতারামার ঘরে নাগারাজ লুকিয়ে আছে। তাহলে কি নাগারাজই সীতারামার ওয়াইফকে খুন করেছে? তা আমরা একটু পরেই জানতে পারবো। এখানে আমাদের সেই লোকটাকে দেখানো হয় যে সীতারামাকে কল করেছিল, আর নাগারাজের টিমের বাকি দুজনকেও কল করে বলেছিল। এই কেসের সাথে এই লোকটার কিছু একটা সম্পর্ক অবশ্যই আছে, তবে এখানে আমাদের কিছুই দেখানো হয় না, আর এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় ফরেন্সিক টিম সীতারামের বাসায় এসে ক্লু খুঁজছিল। সেখানেই নাগারাজ সীতারামের বাসায় গোডাউনের মধ্যে সুপারির ছালের নিচে লুকিয়েছিল। ফরেন্সিক টিমের অফিসাররা সেখানে আসলেও তারা নাগারাজকে দেখতে পায় না। আর এখানেই আমরা জানতে পারি সেই মিস্ট্রিয়াস লোকটি নাগারাজকে যে চিরকুটটি দিয়েছিল সেটাতে কি লেখা ছিল। সেই চিরকুটে লেখা ছিল, তোমার রত্নাগিরিতে করা চুরির এভিডেন্সগুলো এসআইয়ের কাছে আছে, আজ দুপুরের মধ্যেই কেস রিপোর্ট হয়ে যাবে। রিপোর্ট হওয়ার আগেই ফাইল গায়েব করে দাও, তা না হলে তোমার জেল যাওয়া পাক্কা। গায়কার। তাহলে গাওকারে কি চোরদের সাথে মিলে আছে? যাই হোক, তা আমরা একটু পরেই জানতে পারবো। এই চিরকুটটি পেয়েই নাগারাজ এসআইয়ের ঘরে যায় সেই ফাইলটা আনার জন্য। নাগারাজ এসআইয়ের ঘরে গিয়ে সেই ফাইলটি খুঁজছিল। নাগারাজ ফাইলটি খোঁজার জন্য অন্য রুমে আসলে সীতারামার ওয়াইফের লাশ দেখতে পায়,
আর লাশের পাশে একটা চিহ্ন আঁকা ছিল। লাশ দেখে ভয় পেয়ে নাগারাজ সামনের দরজা দিয়ে পালাতে নিলে দরজা খুললে দেখে অ্যাসের গাড়ি আসছে। নাগারাজ পেছনের দরজা দিয়ে পালাতে নিলে সেই লোকটা পেছনের দরজাটা বন্ধ করে দেয়, আর নাগারাজ ঘরের মধ্যে আটকা পড়ে যায়। তখনই সীতারামা ভিতরে এসে পড়ে, আর তার ওয়াইফের লাশ দেখে ভয় পেয়ে যায়। আর শেখরও সীতারামের চিৎকার শুনে ঘরের ভিতরে এসে পড়ে। নাগারাজ তখন সীতারামার ঘরের গোডাউনের মধ্যে লুকিয়ে যায়। আর এখানেই সিন কাট হয়। পরের সিনে আমাদের দেখানো হয় সীতারাম পুলিশ স্টেশনে বসে আছে। একজন কনস্টেবল এসে সীতারামকে কেস নাম্বার 18-এর একটি এনভেলপ দিয়ে যায়। সীতারাম সেই এনভেলপটি খুলে কেস নাম্বার 18-এর ব্যাপারে ডিটেলসে রিসার্চ শুরু করে দেয়। অন্যদিকে সেই দুজনকে দেখানো হয় যারা নাগারাজের সাথে চুরি করে আর কি। তারা দুজনে চুরি করা সেই টাকাগুলো হসপিটাল থেকে এনে জঙ্গলের মাঝে পুঁতে রাখছিল। এখানে একজন আরেকজনকে জিজ্ঞেস করে নাগারাজ কোথায়। দেবা বলে নাগারাজের কোনো খোঁজ নেই। তবে কি নাগাকে পুলিশরা ধরে ফেললো? অপরজন বলে আর এমনটা হবে না, আমাদের নাগাকে পুলিশ কখনোই ধরতে পারবে না। আর নাগাকে যদি পুলিশরা ধরে ফেলতো তাহলে পুরো গ্রামে খবর হয়ে যেত, আর এতক্ষণে পুলিশরা আমাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়তো। এরপর তারা সেই টাকার ব্যাগটা একটা বস্তার মধ্যে রেখে জঙ্গলের মধ্যেই পুঁতে রাখে। আর জঙ্গল থেকে বেরিয়ে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় নাগারাজকে খোঁজার জন্য। কিন্তু নাগারাজ তো আছে সীতারামের ঘরের মধ্যেই আটকে আছে। তারা দুজন নাগারাজকে পুরো গ্রামের মধ্যে খুঁজছিল। অন্যদিকে সীতারাম পুলিশ স্টেশনে কেস নাম্বার 18 নিয়ে ডিটেলসে রিসার্চ করছিল। আর নাগারাজ সীতারামের বাসায় কিছু একটা খুঁজছিল সেখান থেকে দেয়াল ছিদ্র করে বেরিয়ে যাওয়ার জন্য। নাগারাজ সেখানে একটা লোহার রড খুঁজে পায়, আর সেই রড দিয়ে দেয়ালের মধ্যে ছিদ্র করতে শুরু করে। অন্যদিকে পুলিশ স্টেশনে গাওকার সীতারামকে জিজ্ঞেস করে, স্যার এই কেস নাম্বার 18-এ কি আছে? সীতারাম বলে, এটা একটি সিরিয়াল কিলিংয়ের কেস। এই কেসে কিলার শুধু পুলিশ অফিসারদের ওয়াইফদেরকেই খুন করত। পরের সিনে আমাদের দেখানো হয় সীতারাম মালতিকে ডেকে জিজ্ঞাসাবাদ করছিল। আসলে কিশোর সীতারামকে সবকিছু বলে দিয়েছিল, যে মালতি পুলিশ স্টেশনের খবরগুলো চোরদের কাছে পাচার করত। সীতারাম এখানে মালতিকে বলে, মালতি তুমি তো পুলিশ স্টেশনেই থাকো, তুমি জানো আমরা সত্য বের করার জন্য কত কিছু করতে পারি, তো আমাদের যাতে সেগুলো করার প্রয়োজন না হয়। তখন মালতি বলা শুরু করে। মালতি বলে, স্যার আমি তাদেরকে কখনোই দেখিনি, আমি শুধু সেই নাম্বারে কল করে খবর পৌঁছাতাম, আর তারা আমার ঘরের সামনে টাকা রেখে যেত। সীতারাম গাওকারকে বলে, গাওকার সেই নাম্বারটি নিয়ে নাও, আর সেই নাম্বারটি কার সেটা বের করবার তাকে ধরে নিয়ে আসো। তখনই শেখর সেখানে আসে। শেখর এসে সীতারামকে বলে, স্যার আমি 2টা সিসিটিভি ফুটেজ পেয়েছি, আমি জলদি করে সেটা কপি করে নিই। সীতারাম শেখরকে বলে, ওই দিন আমার কাছে অ্যানোনিমাস একটা কল এসেছিল, তুমি কি সেই নাম্বারটি ট্রেস করেছিলে? শেখর বলে, হ্যাঁ স্যার, সেটা নাগপুরের আশেপাশে কোনো একটা জায়গা থেকে কল করা হয়েছিল, আর সেই সিমটি রিটা নামের কারো একজনের। সেই নাম্বারে কল করলে নাম্বারটি সুইচ অফ বলেছিল, আমি আবার ট্রাই করতেছি। অন্যদিকে সেই দুজন পুরো গ্রামের মধ্যেই নাগারাজকে খুঁজছিল। আর সেই মিস্ট্রেস লোকটা গ্রামের পাশে একটা দোকানে বসে বসে সিগারেট খাচ্ছিল। এদিকে গাওকার থানা একটা লোককে নিয়ে আসে। আসলে মালতির থেকে যে নাম্বারটা নেওয়া হয়েছিল সেই নাম্বারটা এই লোকটারই দোকানের। সীতারাম লোকটাকে জিজ্ঞাসাবাদ করে লোকটা বলে, আমার নাম ইয়াসমান শিখরে, আমার দোকানের টেলিফোনে মাঝে মাঝে কল আসতো, কিন্তু কার কল আসতো সে ব্যাপারে আমি কিছুই জানি না, কিন্তু 2টা ছেলে এসে সেখানে কথা বলতো। সীতারাম জিজ্ঞেস করে, তুমি তাদেরকে চিনো? লোকটা বলে, না স্যার, আমি চোখে দেখতে পাই না, তাদেরকে কখনোই দেখিনি, কিন্তু আওয়াজ শুনলে তাদেরকে চিনতে পারবো। এরপর শেখর গিয়ে নাগারাজের সাথে কাজ করা সেই দুজনকে নিয়ে আসে, কিন্তু সেই দোকানদার লোকটিদের কথা শুনে বলে, না স্যার, এই দুজন নয়। সীতারাম তাদেরকে জিজ্ঞেস করে নাগারাজ কোথায়। তারা বলে, স্যার নাগারাজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর সীতারাম সেই দুজনকে সেখান থেকে যেতে বলে দেয়। আর এখানেই আমরা জানতে পারি সেই দোকানদার লোকটা কেন তাদের গলার আওয়াজ শুনেও তাদেরকে চিনতে পারেনি। আসলে নাগারাজ তাদেরকে আগেই বলে দিয়েছিল যে দোকানদার লোকটা চোখে দেখতে পায় না, তবে সে কানে খুব ভালো শুনতে পায়। একবার কারো আওয়াজ শুনতে বলে সে কখনোই বলে না, তাই তারা নিজেদের গলার আওয়াজ চেঞ্জ করে কথা বলেছিল। আর এই কারণেই দোকানদার লোকটা তাদেরকে চিনতে পারেনি। আর তারা মালতির সামনে কখনোই যায়নি, কারণ মালতি কানেও শুনতে পেত, চোখেও দেখতে পেত। এরপর আমাদের দেখানো হয় সীতারাম আরও 3জন পুলিশ অফিসারদের সাথে একটা মিটিং করছিল। আসলে এই 3জন অফিসারদের ওয়াইফদেরকেও হত্যা করা হয়েছিল। সীতারাম বলে, আমি আপনাদেরকে ডাকার কারণ হচ্ছে কেস নাম্বার 18। কেস নাম্বার 18-এ শুধু পুলিশ অফিসারদের ওয়াইফদেরকে হত্যা করা হয়েছিল, আর আমরাই হচ্ছি সেই অফিসার যাদের ওয়াইফদেরকে খুন করা হয়েছে। আর আমি জানি না এরপর আর কত খুন করা হবে, কিন্তু আমাদের যে করেই হোক সেই কিলারকে আটকাতেই হবে। সেখানকার একজন অফিসার বলে, তাকে আটকানোর জন্য আগে তাকে ধরতে হবে, কিন্তু আমরা তাকে ধরব কিভাবে? সীতারাম বলে, তাকে ধরার আগে আমাদের তার মানসিক অবস্থা সম্পর্কে জানতে হবে। আমার মতে 2 ধরনের সাইকো কিলার আছে। প্রথম পর্যায়ের কিলাররা খুন করার সময় খুবই টর্চার করে খুন করে, আর টর্চার করার ফলে ভিকটিম যে কষ্ট পায় সেই কষ্ট দেখে কিলাররা একটা পৈশাচিক আনন্দ পায়। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে জনপ্রিয়তা পাওয়ার জন্য একের পর এক খুন করে শহরের মানুষদের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়া। কিন্তু কেস নাম্বার 18-এর কিলার এই 2 ক্যাটাগরির মধ্যে কোনোটাতেই পড়ে না, কারণ সে যদি ভিকটিমের কষ্ট দেখে আনন্দ পেত তাহলে সে খুন করার সময় ভিকটিমকে টর্চার করত, কিন্তু সে খুন করার সময় ভিকটিমকে কোনো টর্চারই করে না, এমনকি ভিকটিমের বডি থেকে এক বিন্দু রক্তও পড়ে না। আর সে যদি জনপ্রিয়তা পাওয়ার জন্য খুন করত তাহলে যে কোনো কাউকে খুন করত, বেছে বেছে শুধু পুলিশ অফিসারদের ওয়াইফদেরকেই খুন করত না। সে যদি জনপ্রিয়তার জন্য খুন করত তাহলে একের পর এক খুন করতেই থাকতো। কিন্তু সে 2015 সালে একটা খুন করেছিল, এরপর 2018 সালে 2টি খুন করেছে।
এরপর 2021 সালে এসে আমার ওয়াইফকে খুন করেছে। এই খুনগুলোর মধ্যে কোনো সম্পৃক্ততা নেই, কোনো প্যাটার্ন নেই, শুধু একটা সিম্বল আছে। প্রত্যেকটা খুনই খুব সময় নিয়ে খুব প্ল্যানিং করে কোনো প্রকারের ক্লু না রেখে একদম পারফেক্টলি করা হয়েছিল। বলতে গেলে পারফেক্ট ক্রাইম আর কি। আমার মতে সে সাইকো কিলার নয়, সে বদলা নেওয়ার জন্য খুনগুলো করছে। তবে আমাদের কারোর সাথে তার কোনো শত্রুতা নেই। একজন অফিসার বলে লাশের পাশে যে চিহ্ন পাওয়া যেত সেই চিহ্নর মানে কি? তখন একজন অফিসার বলে সে সিম্বলটা হচ্ছে কার্মা সিম্বল। আর কার্মা সিম্বলের মানে হচ্ছে তোমাদের করা খারাপ আর ভালো কাজগুলো সবসময় তোমাদের পিছু নিবে। সীতারাম বলে একজ্যাক্টলি এটাই। এখানে আমাদের খারাপ কাজটি আমাদের পিছু করছে। আমাদের দিয়ে কিছু একটা তো হয়েছিল, যেটার বদলা সেই কিলার আমাদের থেকে নিচ্ছে। অন্যদিকে নাগারাজের টিমে সেই দুজন এখনও নাগারাজকে পুরো গ্রামে খুঁজে বেড়াচ্ছিল, আর সেই মিস্টিরিয়াস লোকটাও তাদের পিছু করছিল। এক পর্যায়ে তারা দুজন ডিসাইড করে একজন গ্রামের ভিতরে খুঁজবে আরেকজন গ্রামের বাইরে। অন্যদিকে পুলিশ স্টেশনে একজন অফিসার বলে, স্যার আমরা যেহেতু কিছু করিনি তাহলে আমাদের কেন টার্গেট করা হচ্ছে? সীতারাম বলে আমার ওয়াইফের গলার হাড় ভেঙে মারা হয়েছিল, আর একই প্যাটার্নে সে সবার ওয়াইফকেই হত্যা করেছিল। এটা একটা ক্লু হতে পারে যেটা আমরা বুঝতে পারছি না। আর যদি কিলারের গাড়ে কোনো সমস্যা হতো তাহলে হয়তো সে বিছানাতে থাকতো, না হলে হয়তো সে মারা যেত। এর মানে ভিকটিম সে নয়, হয়তোবা তার কোনো কাছের মানুষ ভিকটিম, যার সাথে সে স্ট্রংলি ইমোশনালি কানেক্ট ছিল। হতে পারে ভিকটিম তার ওয়াইফ ছিল, কারণ সে যতগুলো খুন করেছে সবগুলি পুলিশ অফিসারদের ওয়াইফ ছিল। আর আমার মতে ভিকটিম তার ওয়াইফই ছিল, আর সেও ঘাড় ভেঙেই মারা গিয়েছে হয়তোবা আমাদের কারণেই। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আমাদের মধ্যে আমরা কেউই একে অপরকে চিনি না, একসাথে কখনো ডিউটি করিনি, তাহলে আমাদের দিয়ে তার কিভাবে কোনো ক্ষতি হতে পারে? তখনই পুলিশ স্টেশনে একটা কল আসে, আর এখানেই সিন কাট হয়। পরের সিনে আমাদের দেখানো হয় সেই দুজন যারা নাগারাজকে খুঁজছিল তারা ডিভাইড হয়ে গিয়েছিল। যে গ্রামের মধ্যে খুঁজছিল তাকে কেউ খুন করে গ্রামের মধ্যে নালার মধ্যে ফেলে রেখে গিয়েছে। আর সেখানেও একই রকম সিম্বল আঁকা, যেমনটা সীতারামের ওয়াইফের ডেড বডির পাশে আঁকা ছিল। এর মানে এই লোকটাকেও সেই কিলারই হত্যা করেছে। এরপর সীতারাম পুলিশ স্টেশনে এসে তার করা সমস্ত রিসার্চের পেপারগুলো ছিঁড়ে ফেলে দেয়, কারণ সে ভেবেছিল কিলার হয়তোবা বদলা নেওয়ার জন্য খুনগুলো করছে, কারণ সে কোনো ভিকটিমকেই টর্চার করে হত্যা করতো না। কিন্তু এবারের খুনটা সম্পূর্ণ উল্টো ছিল, সে ভিকটিমকে খুবই টর্চার করে বাজেভাবে হত্যা করেছিল। আর এই কারণে সীতারামের সমস্ত রিসার্চ ভুল প্রমাণিত হয়। অন্যদিকে নাগরাজের টিমের দেবা নামের সেই লোকটি সীতারামের বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে নাগরাজের অটো খুঁজে পায়। দেবা অটো দেখতে পেয়ে নাগরাজকে ডাকতে শুরু করে। দেবার আওয়াজ শুনে নাগরাজ দেবারাজকে ডাকতে শুরু করে। অন্যদিকে পুলিশ স্টেশনে সীতারাম সেই কেস নিয়ে ভাবছিল। এদিকে দেবা নাগরাজের কাছে এসে পড়ে। নাগরাজ ভিতর থেকে দেবাকে বলছিল আমি ভিতরে আটকে আছি। দেবা নাগরাজকে জিজ্ঞেস করে তুই এসআর ঘরে কি করছিস? নাগরাজ বলে আমি সবকিছু পরে বলছি, আগে দেয়াল ভেঙে আমাকে বের কর। দেবা বলে দেওয়ালটা বেশি মজবুত নয়, জোরে ধাক্কা মারলে পড়ে যাবে, ভিতর থেকে জোরে ধাক্কা মারো। অন্যদিকে সীতারাম পুলিশ হেডকোয়ার্টারে কল দিয়ে জিজ্ঞেস করে 2014 সালে ইলেকশনের সময় ঘাড় ভাঙার কারণে কারো মৃত্যু হয়েছে কিনা এমন কোনো রেকর্ড আছে? সেই কনস্টেবল বলে স্যার আমাকে একটু সময় দিন, ফাইল চেক করে আমি আপনাকে জানাচ্ছি। সেই কনস্টেবল কিছু ফাইল ঘাটাঘাটি করার পর সীতারামকে কল দিয়ে জানায় 2014 সালে একটা ডেথ হয়েছিল ঘাড় ভাঙার কারণে। সীতারাম জিজ্ঞেস করে ভিকটিম কি মহিলা ছিল? কনস্টেবল বলে হ্যাঁ স্যার, আর সে প্রেগনেন্টও ছিল। সীতারাম সেই মহিলার নাম জিজ্ঞেস করলে সেই কনস্টেবল বলে সেই মহিলার নাম হচ্ছে রিটা জর্জ, ওয়াইফ অফ বিনয় জর্জ। সীতারাম জিজ্ঞেস করে কোনো সন্দেহভাজন লোক আছে? সেই কনস্টেবল বলে না স্যার, পা স্লিপ করে পড়ে গিয়েছিল, আর খাটের সাথে বাড়ি খেয়ে ঘাড় ভেঙে মারা গিয়েছিল। সীতারাম বলে এফআইআর কপি আর বিনয় জর্জের ফটোগুলো আমাকে মেইলে পাঠিয়ে দিন। সেই কনস্টেবল বলে ওকে স্যার। অন্যদিকে নাগারাজ সেই দেয়ালটি ভিতর থেকে লাথি মেরে ভাঙছিল। দেয়ালে একটু ফাটল ধরলে নাগারাজ মোটা একটি কাঠের গুঁড়ি নিয়ে দেয়ালে মারতে থাকে। এক পর্যায়ে দেয়াল ভেঙে নাগারাজ সেখান থেকে বের হতে সক্ষম হয়। তখনই আমাদের তাদের পিছনে সেই মিস্ট্রিয়াস লোকটিকে দেখানো হয়। অন্যদিকে পুলিশ স্টেশনে সীতারামের কাছে বিনয় জর্জের ফটো এসে পড়েছিল, আর আমরা দেখতে পাই এই লোকটাই হচ্ছে সেই বিনয় জর্জ। তখনই সীতারামের একটা ফ্ল্যাশব্যাকের সিন মনে পড়ে। যেদিন সীতারামের ঘরে চুরি হয়েছিল সেদিনও এই লোকটা সেখানে ছিল। আর এখানেই সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এই বিনয় জর্জি হচ্ছে কিলার, যে কিনা সকল পুলিশ অফিসারদের ওয়াইফদেরকে হত্যা করছিল। এখানে আমরা জানতে পারি সে তার ওয়াইফের মৃত্যুর বদলা নিচ্ছিল। কিন্তু সে তার ওয়াইফের মৃত্যুর বদলা কেন নিচ্ছিল, আর তার ওয়াইফের মৃত্যুর সাথে এই পুলিশ অফিসারদেরই কী সম্পর্ক, তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর সীতারাম পুলিশ হেডকোয়ার্টারে সেই কনস্টেবলকে আবারও কল দিয়ে জিজ্ঞেস করে 2014-15 সালে সিরিয়ালি চুরি হয়েছিল এমন কোনো কেস রিপোর্ট হয়েছিল? সেই কনস্টেবল কিছু ফাইল চেক করে সীতারামকে বলে 2014-15 সালে সিরিয়ালে চুরির কেস রিপোর্ট করা হয়েছিল, আর চুরিগুলো কিছুটা এমনভাবে করা হয়েছিল যে ঘরের মালিকরা পরের দিন সকালবেলা ছাড়া জানতেই পারতো না তাদের ঘরে চুরি হয়েছে। আর আমাদের দেখানো হয় মুভির শুরুতে গাউগারও বলেছিল চুরিগুলো এমনভাবে হচ্ছিল যে ঘরের মালিকরা পরদিন সকালবেলা ছাড়া বুঝতেই পারছিল না যে তাদের ঘরে চুরি হয়েছে। এর মানে 2014-15 সালে নাগরাজের টিমই চুরিগুলো করেছিল। আর এখানে সীতারাম বুঝতে পারে নাগরাজ, দেবা, সেন ও তারা তিনজন একই টিমের। আর এখানে আমাদের 2014 সালের ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। 2014 সালে ইলেকশনের সময় 4জন পুলিশ অফিসার রাস্তার মধ্যে দাঁড়িয়ে নাইটে ডিউটি করছিল। আর বিনয় জর্জ ছিল একজন সিঙ্গার, আর তার ওয়াইফ রিটা জর্জ প্রেগনেন্ট ছিল।
বিনয় জর্জ একটা কাজে বাসা থেকে কোথাও যাচ্ছিল। বিনয় জর্জ তার ওয়াইফকে বলে কোনো সমস্যা হলে আমাকে ফোনে কল করে জানাবে। আর সেই রাতেই নাগারাজ আর তার টিম বিনয় জর্জের বাসায় আসে চুরি করার জন্য। বিনয় জর্জের ওয়াইফ রিটা জর্জ এটা বুঝতে পারে বিনয় জর্জকে কল করে সবকিছু বলে। ওয়াইফের কল পেয়ে বিনয় জর্জ বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি আসতেছি। আর বিনয় সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যে রাস্তায় সে 4জন পুলিশ অফিসার রুটিন চেক করছিল। তারা বিনয়কে আটকায় আর জিজ্ঞেস করে, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলে? বিনয় বলে, স্যার আমার ওয়াইফ প্রেগনেন্ট আর বাসার মধ্যে সে কারো কথা শুনতে পাচ্ছিল, তাই আমি তার সাথেই কথা বলতে বলতে যাচ্ছিলাম। পুলিশরা জিজ্ঞেস করে, এত রাতে কোথা থেকে আসছো? বিনয় বলে, স্যার আমি অর্চেস্টার শো শেষ করে আসছি। তাদের মধ্যে একজন পুলিশ অফিসার বলে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ভালো দেখে গান শোনা, এরপর চলে যাবি। বিনয় বলে, স্যার আমার ওয়াইফ প্রেগনেন্ট আর সে বারবার কল করছে, স্যার আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, আর যদি আপনারাও একটু সাথে চলেন তাহলে আমার একটু হেল্প হয়ে যেত আর কি। তখন একজন পুলিশ অফিসার বলে, তোকে গান গাইতে বলেছি, গান গা, কাহিনী কেন করছিস? একটা গান গা আর এখান থেকে চলে যা। এদিকে বিনয় জর্জের ওয়াইফ রিটা জর্জ ভয়ে তাকে কল দিচ্ছিল, কিন্তু সেই পুলিশ অফিসাররা তার ফোনটা নিয়ে অফ করে দেয়। বিনয় এখানে পুলিশ অফিসারদের সামনে আকুতি মিনতি করতে শুরু করে যে, স্যার আমার ওয়াইফ প্রেগনেন্ট আর সেই সমস্যার মধ্যে আসে, স্যার আমাকে দয়া করে যেতে দিন। কিন্তু পুলিশ অফিসাররা তার কোনো কথাই শোনে না। তাদের কথা, একটা গান গাবি তারপর এখান থেকে যেতে দেব। এক কথায় দুই কথায় বিনয়ের সাথে পুলিশদের ঝগড়া লেগে যায়। তখনই পুলিশের সিনিয়র অফিসার গাড়ি থেকে নেমে আসলে বিনয় তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। অন্যদিকে বিনয় জর্জের ওয়াইফ রিটা জর্জ একটা মোমবাতি জ্বালিয়ে রুমের বাইরে আসলে চোরদের দেখে ভয় পেয়ে যায়। নাগারাজ রিটাকে ধাক্কা দিলে রিটা পা পিছলে পড়ে যায় আর খাটের সাথে বাড়ি খেয়ে ঘাড় ভেঙে সেখানেই মারা যায়। আর নাগারাজ আর তার টিম সেখান থেকে পালিয়ে যায়। বিনয় বাড়িতে আসলে দেখে তার প্রেগনেন্ট ওয়াইফ মৃত অবস্থায় সেখানে পড়ে আছে। এরপর সিন আবার বর্তমানে আসে। সীতারাম গাওকারকে জিজ্ঞেস করে, এই নাগা দেব আর সিনার কোনো ফ্যামিলি আছে? গাওকার বলে, না স্যার, এই গ্রামে তাদের কেউ নেই। গত 2 বছর থেকেই তারা এই গ্রামে আছে, আর এই গ্রামে 1-1.5 বছর আগে থেকেই চুরি হচ্ছিল। সীতারাম শেখরকে জিজ্ঞেস করে, তোমাকে একটা নাম্বার ট্রেস করতে বলছিলাম। শেখর বলে, সেই নাম্বারটার মালিকের নাম হচ্ছে রিটা জর্জ। সীতারাম ভাবতে থাকে নাগারাজার টিমের সিনও মারা গিয়েছে, এর মানে নাগারাজার দেবা যেখানে থাকবে বিনয়ও সেখানেই আছে, আর তাদের জীবন এখন সংকটে আছে। তখন আমাদের দেখানো হয় বিনয় নাগারাজার দেবাকে জঙ্গলের মধ্যে দৌড়ে দৌড়ে মারছিল, আর সীতারামের টিম সেই জঙ্গলের দিকে রওনা দেয় নাগারাজার দেবাকে বাঁচানোর জন্য। সীতারাম সেখানে গিয়ে পৌঁছালে বিনয় দেবাকে একটা গাছের উপরে রেখে তার ঘাড়ের মধ্যে লাথি মেরে তার ঘাড় ভেঙে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর বিনয় নাগারাজকে মারতে গেলে সীতারাম এসে বিনয়কে আটকায়, তবে বিনয় সীতারামকে দূরে ফেলে দিয়ে নাগারাজকে মারতে শুরু করে। এখানে তাদের 3জনের মধ্যে একটা তুমুল মারামারি লেগে যায়। মারামারির এক পর্যায়ে বিনয় নাগারাজের গলা টেপে মারতে গেলে সীতারাম পেছন থেকে এসে নাগারাজের গলা চেপে ধরে, কিন্তু এরপরও বিনয় নাগারাজকে ছাড়ে না, কারণ নাগারাজই তার ওয়াইফকে হত্যা করেছিল। বিনয় এখানে নাগারাজকে হত্যা করে ফেলে আর সীতারাম বিনয়কে। আর এই স্যাড এন্ডিংয়ের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। জানি না কতটুকু ভালো এক্সপ্লেন করতে পেরেছি, তবে আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছি ডিটেলসে এক্সপ্লেন করার জন্য। আপনারা অনেকেই এক্সপ্লেনেশন দেখার পর মুভিটি দেখার ইচ্ছা পোষণ করেন, তাই আপনাদের কথা চিন্তা করে আমি নতুন একটি চ্যানেল খুলেছি। ওই চ্যানেলে আমি যতগুলো ভিডিও এক্সপ্লেন করি সবগুলো মুভি আপলোড করে দেব। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্রাইম থ্রিলার, অ্যাকশন, হরর, রোমান্টিক মুভি ওই চ্যানেলে আপলোড করা হবে। আপনারা চাইলে সেই চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।